রবিবারের দুটি খবর দিয়ে আলোচনাটা শুরু করি। দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, রোববার ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুটি বৈঠক আলাদা আলাদা হয়েছে, কিন্তু দুটি বৈঠকের যে খবর গণমাধ্যমে এসেছে সেখানে শিরোনাম হয়েছে নির্বাচন। আমি যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাতের খবরটির দিকে প্রথমে দৃষ্টি দেই, তাহলে আমরা দেখব যে সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের আগামী নির্বাচনকে এ যাবৎকালের সেরা নির্বাচন করার পরিকল্পনা করেছে সরকার, যাতে এটি গণতন্ত্রের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার মনে হয়েছে যে এই প্রথম কারোর সঙ্গে, একজন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন, নরওয়ের রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করেছেন, কিন্তু সেখানে তিনি আগামী নির্বাচন নিয়ে একেবারে বড় গলায়, খুব উচ্ছ্বাস প্রকাশ করে কিছু কথাবার্তা বলেছেন, যেটি তাকে আগে কখনো এভাবে বলতে দেখা যায়নি। তিনি সাধারণত নির্বাচন নিয়ে কোনো কথা বলার ক্ষেত্রে মনে হতো যেন তিনি সেটি পছন্দই করছেন না। অনেক প্রশ্ন করার পরে হয়তো একটু আধটু বলার চেষ্টা করতেন যে সংস্কারের পরে নির্বাচন, কিন্তু এবার তিনি কেমন নির্বাচন হবে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন একজন বিদেশি রাষ্ট্রদূতকে। কেন? দর্শক, এই প্রশ্নটি মাথায় রাখেন। আমরা পরবর্তী আলোচনার সঙ্গে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, কিংবা এই প্রশ্নটিকে আমরা মিলিয়ে নিব। এবার আমরা যদি দেখি বিএনপির স্থায়ী কমিটির প্রতিনিধিদের সঙ্গে, মির্জা ফখরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত মাইকেল মিলার, তিনি যে বৈঠকটি করেছেন সেই বৈঠকেও মূলত নির্বাচন নিয়ে কথাবার্তা হয়েছে। এবং বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা নির্বাচন, গণতান্ত্রিক প্রসেস, এইসব বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, এবং বিএনপি জানিয়েছেন যে তারা মনে করে যে এই বছরের মধ্যেই 2025-এর মধ্যেই নির্বাচন হওয়াটা জরুরি। দর্শক, আপনারা জানেন, আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়ন অনতি বিলম্বে, যত দ্রুত সম্ভব বাংলাদেশ যেন একটি ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যায়, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটি নিয়ে তারা একরকম চাপ দিতে শুরু করেছে সরকারকে, এবং পুরো ইউনিয়নের একটি অভিন্ন অবস্থান রয়েছে। এর আগে আমি আমার এক ভিডিওতে উল্লেখ করেছিলাম যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বলছেন যে আমাদের অনেক সদস্য, কিন্তু আমাদের অনেক কণ্ঠ, কিন্তু আমাদের বার্তা একটি, ওয়ান মেসেজ, যে কখন বাংলাদেশে ডেমোক্রেটিক একটা ইলেকশন হবে। যাই হোক, বাংলাদেশে নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটি চাপ তৈরি হয়েছে। আমাদের আন্তর্জাতিক বহির্বিশ্বের বন্ধুরা, উন্নয়ন সহযোগীরা, তারা অনতিবিলম্বে নির্বাচন চাচ্ছেন, এটি এখন পরিষ্কার। তার মানে কি? তারা যখন অনতিবিলম্বে নির্বাচন চান, তার অর্থ দাঁড়াচ্ছে যে তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, অনির্বাচিত সরকার বর্তমানে বাংলাদেশের শাসন পরিচালনা করছে, সেটি আর দীর্ঘায়িত হোক, সেটি লিঙ্গার করুক, সেটি আমাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পার্টনাররা চাচ্ছেন না। আমরা ইউরোপীয় ইউনিয়নের কথা জানি, আমরা অন্যান্য অনেকগুলো দেশের কথা জানি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, যাদেরকে বলা হয়ে থাকে যে 5ই আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তনটি হয়েছে, সেই পট পরিবর্তনের নাটের গুরু হিসাবে দেখা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূসের সরকারকে বাইডেন প্রশাসনের পছন্দের কিংবা তাদেরই মনোনীত প্রতিনিধি হিসাবে আলাপ করা হয়ে থাকে বাংলাদেশে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রও কি তাহলে ইউনূস সরকারকে আর খুব বেশি দিন তারা ক্ষমতা পরিচালনা করুক কিংবা ক্ষমতায় থাকুক সেটি চাচ্ছে না? তারাও কি চাচ্ছে যে খুব দ্রুত নির্বাচন হয়ে যাক? দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সম্প্রতি ভারত সফর করেছেন, এবং তিনি ভারত সফর করেছেন আসলে একেবারে তাদের বিদায় নেওয়ার একেবারে আগ মুহূর্তে। আর কয়েকদিন পর তিনি দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবেন, কিন্তু তার আগে আগে তিনি ভারতে বৈঠক করেছেন। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বৈঠক হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়েছে অজিত দোভালের সঙ্গে, অর্থাৎ আমেরিকা এবং ভারতের দুটি দেশের যে দুই নিরাপত্তা উপদেষ্টা, তারা বসে একান্তে বৈঠক করেছেন। এবং সেই বৈঠকে অধিকাংশ জুড়েই নাকি ছিল বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি। এবং এই তথ্যটি
আমাদেরকে কিন্তু ভারত জানায়নি। ভারত বেসিক্যালি এই বিষয়টি নিয়ে কোনো কথাই বলেনি। জ্যাক সুলিভানের বৈঠক নিয়ে জ্যাক সুলিভান নিজে সাংবাদিক সম্মেলনে তিনি প্রশ্নের উত্তরে তিনি কথা বলেছেন, আর বিস্তারিত জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি। এবং এরিক গার্সেটি এত ডিটেল জানিয়েছেন, সাধারণত মানে এই ধরনের ডিপ্লোম্যাটিক বৈঠকে ডিপ্লোম্যাটরা এত বিস্তারিত কথাবার্তা বলেন না, এবং ভারত নিজেরও এত বিস্তারিত কথা বলেনি। কিন্তু আমরা দেখলাম যে ইউএস অ্যাম্বাসেডর ইন্ডিয়াতে যে আছেন তিনি এত ডিটেলস বলেছেন এই বৈঠকটি নিয়ে, এবং সেই ডিটেলস থেকেই মনে হচ্ছে যে তারা আসলে, আমার কাছে কয়েকটি বিষয় মনে হয়েছে যে, প্রথমত এটি মনে হয়েছে যে তারা আর চাচ্ছেন না যে ইউনূস সরকার কন্টিনিউ করুক, তারা দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাক। আরও একটি বিষয় মনে হয়েছে যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনটি হয়েছে সেই পরিবর্তনটি ভালো কিছু হয়নি, সেটি নিয়ে খুব সম্ভবত মার্কিন কর্তৃপক্ষের মধ্যে এক ধরনের গিল্টি ফিলিংস তৈরি হয়েছে, যে কথাগুলো তাদের এই যে মানে জ্যাক সুলিভানের বৈঠক এবং বৈঠককে কেন্দ্র করে তাদের মানে মার্কিন প্রতিনিধিদের যেসব বক্তব্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছেন তা থেকে এরকম একটি ধারণা করা যায়। আসুন আমরা দেখি যে তারা আসলে সেখানে কি কথাবার্তা হয়েছে। আমি জ্যাক সুলিভানকে দিয়ে যদি শুরু করি, যে জ্যাক সুলিভানকে আসলে প্রশ্ন করা হয়েছিল যে এই যে কথাটি বলা হয় যে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে কিংবা বাংলাদেশে 5ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, এবং তিনি বলেছেন যে এটি তিনি অস্বীকার করেছেন, এবং এটিও বলেছেন যে ভারতের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তায় তার মনে হয়েছে যে ভারতও বিশ্বাস করে যে এখানে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। ওয়েল, আপনাদের নিশ্চয় মনে আছে যে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পিছনে ডোনাল্ড লুয়ের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, এবং গত কয়েক বছর ধরে আসলে টানা অসংখ্যবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে পাকিস্তানি সাংবাদিকরা এ নিয়ে একের পর এক প্রশ্ন করেছেন, এবং প্রতিবারই কখনো ম্যাথিউ মিলার, কখনো যে ডেপুটি চিফ, যারাই যিনি ব্রিফ করেন না কেন তারা এটিকে অস্বীকার করে গেছেন। এটি স্বাভাবিক, কারণ ইমরান খানের ক্ষমতাচ্যুতির পিছনে কিংবা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, তারা কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছেন, সেটি কোনোভাবেই অফিসিয়ালি তাদের স্বীকার করার কথা না, তারা স্বীকার করেনি। জ্যাক সুলিভানও একই অবস্থা করেছে। তবে যে বার্তাটি আমরা ইন বিটুইন সেখানে পাই যে ভারতের সঙ্গে তার যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে এই বিষয়টি নিয়ে তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন। হয়তোবা ভারতই প্রশ্ন করেছে যে তারা কেন এই কাজটি করলো, কিংবা মানে তাদের ভূমিকাটা সেখানে কী ছিল, ফলে সেখানে এক ধরনের একটা ক্লারিফিকেশন জ্যাক সুলিভানকে ভারতের কাছে দিতে হয়েছে। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে যে জ্যাক সুলিভান ভারতে আসার আগে, মাত্র কয়েকদিন আগেই তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। হঠাৎ করেই তিনি ফোন করেছিলেন, এবং সেই ফোনের যেই রিড আউটটি হোয়াইট হাউস থেকে প্রকাশ করা হয়েছিল সেখানে দুটি বিষয় উল্লেখ করা হয়েছিল, যে তিনি কথা বলেছেন বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস নিয়ে, অর্থাৎ সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছিল। ডেমোক্রেসির প্রসঙ্গ আসলে তো নির্বাচন ছাড়া তো আর ডেমোক্রেসি হয় না, কারণ আমরা যখনই বলি যে আমরা কখন গণতন্ত্রে যাব, তার মানে আমরা কিন্তু প্রকারান্তরে বলি যে বাংলাদেশে এখন আর কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট নেই। বা বিদেশি বন্ধুরা যখন বলে যে তোমরা কবে ডেমোক্রেটিক প্রসেসে যাবা, তার মানে কিন্তু যে ও মাইন্ড ইট, ইউ আর নট এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, এরকম একটি বার্তা দেওয়া কিন্তু প্রকারান্তরে। যাই হোক, জ্যাক সুলিভান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সেই আলোচনাটি করেছিলেন, সংখ্যালঘু নির্যাতন এবং ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যাওয়া মানে নির্বাচন। এবং ভারতে গিয়ে সেই তাদের বৈঠকে অজিত দোভালের সঙ্গে বৈঠকে অনেকটা জোরেই বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে এরিক গার্সেটি তিনি পরবর্তীতে সাংবাদিকদের জানিয়েছেন। দর্শক, প্রশ্ন উঠতে পারে যে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি ভারতে গেছেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ, ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার এবং আমেরিকার সিকিউরিটি অ্যাডভাইজার তারা বসে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কেন কথা বলবে? বাংলাদেশের নির্বাচন নিয়ে তো বাংলাদেশের সঙ্গেই কথা বলার কথা, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে তিনি সেখানে কথা বলেছেন। এবং আমাদেরকে ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া তিনি জানাচ্ছেন যে আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম, আলোচনায় অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন, এবং তিনি বলছেন কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। খেয়াল করবেন, দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন,
চাচ্ছে আমেরিকা, এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এ নিয়েই মূলত আলোচনা হয়েছে। এবং তিনি এও জানাচ্ছেন যে তাদের যে দুই নিরাপত্তা উপদেষ্টার যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের একটা বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং সম্ভাব্য নির্বাচন। অর্থাৎ আমেরিকা এখন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাংলাদেশে আসলে দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে হবে। এই যে অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে, এই সরকারকে আর বেশি দীর্ঘায়িত হতে দেওয়া যায় না, বা তাকে আরও তো বেশি সময় কন্টিনিউ করতে দেওয়া যায় না। কারণ বাংলাদেশে যে ধরনের সংকট শুরু হয়েছে, এবং সেই সংকটের একটি উল্লেখযোগ্য বিষয় তারাও আলোচনা করেছেন, এবং সেটি হচ্ছে সংখ্যালঘু নির্যাতন। আমাদেরকে ইউএস অ্যাম্বাসেডর জানাচ্ছেন যে সংখ্যালঘু নির্বাচন ও সেখানে আলোচনায় ঠাঁই পেয়েছে। এবং তারা আরও একটি বিষয় বলছেন যে তারা বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসাবে তারা দেখতে চান। আমেরিকা বাংলাদেশের অবস্থাটাকে স্থিতিশীল দেখতে চান এবং সহনশীল দেখতে চান। তার মানে তাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশে সামহাউ একটা ইনটলারেন্ট পরিস্থিতি তৈরি হয়েছে, একটা অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে, যে পরিবেশটি গণতন্ত্রের জন্য সুখকর কিছু নয়, বা সহায়কও কিছু নয়, বা ডেভেলপমেন্টের জন্য সহায়ক না। এবং গণতন্ত্রের জন্য অবশ্যই স্থিতিশীলতাও দরকার। এখন আমেরিকা সেটি চাচ্ছে, এবং আমেরিকা ভারতের সঙ্গে কথা বলছে যে এটিকে কিভাবে বাংলাদেশকে তারা সহযোগিতা করতে পারে। দর্শক, এই খবরটি যেহেতু এরিক গার্সেটি যেহেতু সরাসরি প্রেস ব্রিফিংয়ে এই কথাগুলো বলেছেন, ইন্ডিয়ান পত্রপত্রিকায় খবর হয়েছে, ইন্ডিয়ান পত্রপত্রিকার সুবাদে বাংলাদেশের পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, কিন্তু খেয়াল করবেন যে এটি নিয়ে কিন্তু সরকারি মহলে কোনো প্রতিক্রিয়া হয়নি, কিংবা যারা সব সময় ভারত কেন বাংলাদেশ নিয়ে কথা বলবে, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতে কেন আলোচনা হবে, এরকম প্রশ্ন তোলেন। এইবার কিন্তু কেউ, যারা ইউটিউব করেন, সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, কিংবা সরকারের যারা আছে, কিংবা আমরা ছাত্র সমন্বয়কদের, কেউ কিন্তু এটি নিয়ে টু শব্দটি করেননি। সবাই একেবারে চুপ হয়ে আছেন, একদম স্পিকটি নট। যে এই প্রশ্নটি তাদের মনে একবার মনে হয়তো জেগেছে, কিন্তু তারা প্রকাশ্যে আনেননি যে ভারতে বসে কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হবে, আমেরিকা কেন সেখানে বসে কথা বলবে। এবং সেখানে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটিও সেখানে আলোচিত হয়েছে। আমার মনে প্রশ্ন জেগেছে যে আমেরিকা জ্যাক সুলিভান, হ্যাঁ, তিনি বিদায় নেবেন। আপনাদের মনে হয়তো এই প্রশ্নটি জাগতে পারে যে তিনি তো চলেই যাবেন, কাজেই তার এই আলোচনায় কি আসে যায়, বা তার এই আলোচনাকে কেন আমরা গুরুত্ব দেব। আবার আমি সেই ইউএস অ্যাম্বাসেডর তার এরিক গার্সেটির বক্তব্য আবার আপনাদের সামনে আমি উদ্ধৃত করতে চাই। তিনি জানাচ্ছেন, এছাড়া আলোচ্যসূচিতে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তার ইস্যুটিও ছিল। তিনি বলছেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। খেয়াল করবেন। সো বিষয়টি যে কেবলমাত্র জো বাইডেনের একটি ইস্যু ছিল, কিংবা জ্যাক সুলিভান ভারতের সঙ্গে গিয়ে বসে ভারত চেয়েছে বলে তারা কথা বলেছেন, বিষয়টি সেরকম না। তিনি এও জানাচ্ছেন যে এটি জো বাইডেনের যেমন কমিটমেন্ট, তেমনই যে কামিং প্রেসিডেন্ট, যিনি আগামী 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন, ডোনাল্ড ট্রাম্প, তারও এটি অগ্রাধিকারের তালিকায় রয়েছে, তারও একটি কমিটমেন্ট। তারাও বাংলাদেশে সহিষ্ণু পরিবেশ দেখতে চান। ডোনাল্ড ট্রাম্প তিনিও সংখ্যালঘু নির্যাতন বন্ধ হোক দেখতে চান, এবং একটি ডেমোক্রেটিক প্রসেস দেখতে চান। দর্শক, আমরা এই প্রসঙ্গে স্মরণ করতে পারি যে নির্বাচনের ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন, এবং সেই সময় তিনি উল্লেখ করেছিলেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন, ডোনাল্ড ট্রাম্প, তাহলে তিনি কিছুতেই বাংলাদেশে এই পরিস্থিতি হতে দিতেন না। এখন তিনি ক্ষমতায় এসেছেন, আগামী 20 জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন। ফলে তিনি ক্ষমতায় যাবার আগে যে কথাটি বলেছিলেন যে তিনি এটি হতে দিতেন না, ক্ষমতায় যাবার পর তিনি সেটি বাস্তবায়ন করবেন, সেটি তো স্বাভাবিক কথা। যাই হোক, কিন্তু তিনি যখন বলেন, আমি এই জায়গাটায় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কোনো রাজনৈতিক পালাবদলই কঠিন, এবং তিনি যখন বলেন যে রাজনৈতিক পরিবর্তন সবসময় সুখের হয় না, যে কোনো রাজনৈতিক পালাবদলই কঠিন এবং তা সবসময় ভালো হবে এমনটা নয়। এই কথাটি কেন বলছেন মার্কিন রাষ্ট্রদূত এবং বাংলাদেশ নিয়ে আলোচনা করতে গিয়ে? তাহলে কি আমেরিকার এখন মনে হচ্ছে যে বাংলাদেশে যে পরিবর্তনটি হয়েছে সেই পরিবর্তনটি আসলে সুখকর, ভালো কিছু হয়নি?
কিংবা যে কথাটি বলা হয়ে থাকে যে বাংলাদেশের এই 5ই আগস্টের পরিবর্তনের পেছনে আমেরিকার ভূমিকা ছিল এবং আমেরিকা জানে তাদের ভূমিকা ছিল অথবা ছিল না, এবং সেই কারণে তাদের মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে, যে কারণে তারা মনে করছে যে তারা সেই সময় তাদের ভূমিকাটি ভুল ছিল বা সেই কাজটি ভুল ছিল, যেই কারণে এখন অ্যাম্বাসেডার যখন বলছেন, সেটি তো একজন অ্যাম্বাসেডার অফিসিয়ালি যখন কথা বলেন, তিনি তার রাষ্ট্রের বক্তব্যকে, তার সরকারের বক্তব্যকে আসলে তিনি রিপ্রেজেন্ট করেন, তিনি তার নিজস্ব ব্যক্তিগত কোনো বক্তব্য কোথাও উপস্থাপন করেন না। এবং তিনি যখন বলছেন যে যে কোনো রাজনৈতিক পালাবদলি কঠিন এবং তা সব সময় ভালো হবে এমনটা নয়, আমরা সেটিকে ব্যাখ্যা এরকম তো দাঁড় করাতেই পারি যা তাদের মনে হচ্ছে যে বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছে সেটি আসলে ভালো কিছু হয়নি, এবং ভালো কিছু হয়নি বলেই তারা এখন মনে করছে যে এই জায়গাটায় একটা স্থিতিশীল পরিবেশ দরকার, একটা সহিষ্ণু পরিবেশ দরকার, এবং সেই স্থিতিশীল পরিবেশ এবং সহিষ্ণু পরিবেশের জন্য যেটি দরকার সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকারটি বর্তমানে দায়িত্ব পালন করছে তার মেয়াদটাকে সীমিত করে দিয়ে অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে এক রাষ্ট্রকে, শাসন ব্যবস্থাকে জনগণের প্রতিনিধিদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। এবং সেই কারণে তিনি প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনা করছেন আমেরিকান প্রতিনিধিরা কিভাবে বাংলাদেশে অনতিবিলম্বে একটি নির্বাচন অনুষ্ঠান করা যায়, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা যায়। এবং আমরা ধারণা করতে পারি, আমার সূত্রগুলো বলছে যে ইউরোপীয় ইউনিয়ন যেভাবে চাপ দিতে শুরু করেছে, এখন ভারত তো আছেই, ভারত তো চাই যে এখানে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর চাপ দিতে শুরু করবে যাতে দ্রুত নির্বাচন হয়। আর আলোচনার শুরুতে তো আমি বলেছিলাম যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বিএনপি প্রতিনিধিরা বলেছেন তারা মনে করেন যে এই বছরের মধ্যেই নির্বাচন হওয়া দরকার। আমরাও সেটি মনে করি। আমরাও মনে করি বাংলাদেশে অনতিবিলম্বে নির্বাচিত জনগণের প্রতিনিধিদের হাতে শাসনভার, রাষ্ট্র ব্যবস্থা ন্যস্ত হওয়া উচিত। অনির্বাচিত সরকারের হাতে যত কম সময় থাকবে, যেহেতু এই সরকার আসলে সরকার পরিচালনা করতে পারছে না, দায়িত্ব পালন করতে পারছে না, এবং নাগরিকরা সীমাহীন অর্থনৈতিকভাবে, নিরাপত্তার দিক থেকে, সব দিক থেকে একেবারে দমবন্ধ হওয়া একটা অবস্থায় এসে পৌঁছেছে। সেই কারণেও দ্রুত একটি নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা করি। ভালো থাকবেন সবাই।